তাহলে আজকে আমরা স্টার্ট করব চ্যাপ্টার 3 এর লাস্ট পার্ট, ইন্ডিগো রিভোল্ট, নীল বিদ্রোহ, ইন্ডিগো রিভোল্ট that took place in the year of 1859-1860. Revolt of the indigo cultivators of Bengal against the oppression of the European indigo planters is known as the Indigo Rebellion or the Indigo Revolt. The rebellion began at Chougacha of Krishnanagar in Nodia district of West Bengal in 1859 and continues for about a year. The Indigo Rebellion may be regarded as an important chapter in the history of organized political movement. So at first we have to know what was the indigo cultivation. একটা জিনিস মনে রাখতে হবে যে ইংল্যান্ডে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আমরা দেখতে পাই মোটামুটি ওই মিড 18th সেঞ্চুরি, মানে ধরো 1750 1750 বা তার পরবর্তী সময়। কিন্তু ইংল্যান্ডে যতটা আগে এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যাই বলা হোক না কেন, সেটা যতটা আগে আমরা দেখতে পেয়েছি, ইউরোপের অন্যান্য দেশগুলোতে কিন্তু অতটা তাড়াতাড়ি হয়নি, আর একটু সময় লেগেছিল। ফ্রান্স, রাশিয়া, নেদারল্যান্ড, এই যে বিভিন্ন জায়গাগুলো ইউরোপের, এই জায়গাগুলোতে কিন্তু বেশ খানিকটা পর, মানে এরকমও দেখা গেছে যে ইংল্যান্ডের যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন তার প্রায় 100 বছর বা 80 বছর পরে গিয়েও ইউরোপের বিভিন্ন দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হচ্ছে, এবং অবশ্যই এক্ষেত্রে লিডিং পার্ট নিয়েছিল ইংল্যান্ড। ইংল্যান্ড থেকে নানান যন্ত্রপাতি সেগুলো সাপ্লাই করা হতো সেই সমস্ত দেশগুলোকে, এবং ইংল্যান্ডই তাদেরকে সেই রাস্তাটা দেখিয়েছিল। এখন এই যত ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে সেখানে যখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা আস্তে আস্তে ডেভেলপ করছে, তখন আমরা দেখছি যে বেশ কিছু র মেটেরিয়ালস দরকার পড়ছে। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের আগে ইংল্যান্ডে আমরা আর একটা মুভমেন্ট দেখতে পাই, যে মুভমেন্টটার নাম হচ্ছে এনক্লোজার মুভমেন্ট। এই এনক্লোজার মুভমেন্টে আমরা দেখেছিলাম যে ছোট ছোট যে জমিগুলো আছে সেই ছোট ছোট জমিগুলোকে জুড়ে বড় জমি করা হচ্ছে, মানে যে ল্যান্ডলর্ডের হাতে অনেক টাকা পয়সা রয়েছে সে ছোট ল্যান্ডলর্ডদের কাছ থেকে তাদের জমিগুলোকে কিনে নিচ্ছে, পরপর কিনে বিশাল একটা এরিয়া সেটাকে সে এনক্লোজ করে দিচ্ছে, মানে ফেন্সিং, ঘিরে দিচ্ছে। এই যে ঘিরে রাখার থেকে এনক্লোজার মুভমেন্ট নামটা এসেছিল। এনক্লোজার মুভমেন্টটা হেল্প করেছিল কাল্টিভেশনকে, কারণ বড় জমিতে চাষের খরচা কম হয়, লেবার কস্ট কমে যায়, অন্যান্য খরচাগুলো খানিকটা কমে যায়। দেখবে আমরা কোনো জায়গায় যখন কিছু জিনিস কিনতে যাই, একটা কিনলে দাম বেশি পড়ে, অনেকগুলো কিনলে একসাথে তখন দামটা খানিকটা কমে যায়। তার কারণ একটা মেটেরিয়াল তার পিছনে যে খরচাটা হয়, যখন অনেকগুলো জিনিসকে বানানো হয় তখন খরচাটা সেখানটা খানিকটা শেয়ার হয়ে কমে যায়। এনক্লোজার মুভমেন্টও আমরা দেখেছি যে চাষবাসের খরচাটা সেখানে কমে গেল এবং চাষবাসটা ভালোভাবে হচ্ছে, প্রচুর পরিমাণে চাষবাস হচ্ছে। মূলত কটনের চাষ আমরা দেখতে পাই। ইংল্যান্ডের ক্ষেত্রে আমরা দেখেছি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন সেটা কটন ইন্ডাস্ট্রির হাত ধরেই এসেছিল, এবং বিশ্বের অন্যান্য দেশগুলোতেও যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হচ্ছে সেখানেও ওই কটন ইন্ডাস্ট্রির হাত ধরেই রিভলিউশনটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কেন এই প্রসঙ্গটা আসছে এখানে নীল বিদ্রোহ পড়বার ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন পড়বার ইন্ডিগো রিভোল্ট পড়বার ক্ষেত্রে, তার কারণ
এই ইন্ডিগো বা নীল তুতে যেটাকে আমরা বলি, তোমরা হয়তো সেটা দেখোনি, তোমরা তো এখন রেডিমেড যে হোয়াইটনারগুলো আছে সেগুলোকে ইউজ করা হয়, এই উজালা টুজালা জাতীয় জিনিসকে ব্যবহার করা হয়, কিন্তু আমরা ছোটোবেলা দেখেছি যে ওই দোকানে লুজ নীল কিনতে পাওয়া যেত এবং সেগুলোকে কাপড়ের টুকরোতে বেঁধে সেটাকে জলের মধ্যে ডুবিয়ে নীলটা তৈরি করা হতো এবং সেটা আমাদের ছোটদের হাত থেকে অনেক দূরে সরিয়ে রাখা হতো, কারণ ওটাতে নাকি পয়জন ছিল। তো এই যে ইন্ডিগো, এই ইন্ডিগোর দরকার পড়তো কটন ইন্ডাস্ট্রিতে, হিউজ অ্যামাউন্টে, প্রচুর পরিমাণে ইন্ডিগোর প্রয়োজন পড়তো। ভারতবর্ষের যে ক্লাইমেট, সেই ক্লাইমেটে ইন্ডিগোর যে নেসেসারি যে ক্লাইমেটটা দরকার, সেই ক্লাইমেটের সাথে ভারতের ক্লাইমেটের খুব ভালো মিল ছিল। ফলে ইন্ডিগো কুড বি গ্রোন আপ ইজিলি অ্যান্ড ইন হিউজ নাম্বারস ইন দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া। ফলে ব্রিটিশ কলোনি, স্বাভাবিকভাবে ব্রিটিশদের একটা ইচ্ছা তৈরি হলো, তাদের একটা দাবি আমাদের এখানে তারা ইন্ডিগোর চাষ করবে। প্রথম দিকে চাষিরা তারা ইন্ডিগো কাল্টিভেশন তারা করেছিল। একটা জিনিস একটু বলে রাখি, এখানে দুটো জিনিস, দুটো টার্ম ইউ উইল গেট almost in every pages, that is the indigo planter and the indigo cultivator. Indigo planters were basically Europeans, English, but the cultivators, they were the Indians. ভারতীয় চাষি যারা চাষ করছে তাদেরকে আমরা বলছি ইন্ডিগো কাল্টিভেটার্স, আর সাহেবরা যারা এই কাল্টিভেশনটা করাচ্ছে, they were the indigo planters. তো প্ল্যান্টার্সরা প্রথম দিকে যখন এই নীল চাষ করাতে শুরু করলো, ভারতীয় চাষি যারা, তারা ক্ষতিটা বুঝতে পারেনি, তারা লাভের আশায় ইন্ডিগো কাল্টিভেশন শুরু করলো। কিন্তু এই ইন্ডিগো কাল্টিভেশন করে তারা কিছুদিনের মধ্যে বুঝতে পারলো যে জমির যে ফার্টাইলিটি, দ্য ল্যান্ড ফার্টাইলিটি হ্যাড বিন ডিক্রিজিং ডে আফটার ডে, because the indigo was a very poisonous one, and so no other crops would be grown up on the field where the indigo cultivation had been done once. ফলে ফুড ক্রপ, ইন্ডিগো বেসিক্যালি এটা ছিল একটা কমার্শিয়াল ক্রপ, ফুড ক্রপ নয়। এবং ভারতবর্ষের ধান চাষ, গম চাষ এগুলো বন্ধ করে দিয়ে প্ল্যান্টার্সরা ইন্ডিগো কাল্টিভেশন করানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। চাষিরাও প্রথমে করেছে, কিন্তু তারপর তারা দেখলো যে সেই জমিতে আর ধান গম জন্মাচ্ছে না, এবং তাদের যে খাবার প্রয়োজন, খাওয়া মানে সারা বছর তারা তো খাবে, তার জন্য তো ধান গম শাকসবজি এগুলো দরকার, সেগুলো প্ল্যান্টাররা চাষ করতে দিচ্ছে না ফোর্সফুলি। They were forced, the indigo cultivators were forced to cultivate indigo, only the indigo in the fields. No other crops, or rather to say food crops, could not be grown up by them due to the British planters. And not only that, day after day their wages, the wages of the indigo cultivators had been decreasing. They were not getting the proper wages. সেই কাজটা করে, কাল্টিভেশনটা করে যে টাকাটা তাদের পাওয়ার কথা, সেই টাকাটাও তারা পেত না। সো দে গ্র্যাজুয়ালি স্টার্টেড দেয়ার রিভোল্ট। ডমিনেট হয়েছে সাংঘাতিকভাবে, তাদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের বউ বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে, চাবুক পেটানো হয়েছে, এই রকম নানান ধরনের
টর্চার তাদের ক্ষেত্রে আমরা হতে দেখছি, যেটা ইন্ডিগো প্ল্যান্টার্স যারা, সেই ইন্ডিগো প্ল্যান্টার্সরা তারা এটা চালাচ্ছিল। ফলে ভয়ে, মারা যাওয়ার ভয়, মার খাওয়ার ভয়, ইন্ডিগো কাল্টিভেটার্সরা এটা করতে বাধ্য হচ্ছিল। কিন্তু কতদিন তারা এটা করবে? ফলে একটা সময় কিন্তু একটা বার্স্ট আউট হলো। এর পরের পার্টটায় আমরা দেখছি, যদিও অলরেডি আমরা ডিসকাস করে নিলাম এটা, কজেস অফ দ্য ইন্ডিগো রিভোল্ট। ইউরোপিয়ানস introduced the cultivation of indigo in India during the 18th century. Export of indigo to foreign countries brought huge profit to the indigo planters and merchants. In the whole of India, Bengal was the region very suitable for indigo cultivation. Indigo cultivation, however, was not at all profitable for the peasants or the indigo cultivators. They were unwilling to cultivate indigo as they did not get the wage equal to the labor. The powerful European indigo planters forced the peasants to grow indigo. In fact, the cultivators of indigo were reduced to a state of slavery. The European planters even did not hesitate to convert the best food growing area into indigo cultivation. This resulted in the decline in food production. In order to extend the plantation area, the armed gang men employed by the planters cleared village after village, burning the peasants' huts. Peasants were thus evicted from the villages, and thereby the plantation area was augmented. Opposition of the peasantry reached its climax when even the peasant's family was not spared. Abduction of peasants' women was a regular feature. It was against the above background that the indigo cultivators broke out in rebellion in 1859 and continued for about a year. So already I have discussed these points. They were forced, they were tortured, their children, their wives were abducted by the planters. All the food crops cultivation were stopped by the planters. So gradually they became resented and they started the revolution. Centers and leaders of the revolt. The Indigo Revolt first broke out in Krishnanagar in the Nadia district of West Bengal. From there, it spread to other parts of Bengal, Barasat, Malda, Faridpur and Jessore of present Bangladesh, etc., were some of the important centers of the revolt. In 1859, all the peasants of Barasat together took a vow that they would henceforth not cultivate indigo. Foremost among the leaders were Digambar Biswas and Vishnu Charan Biswas of Chougacha in Jessore. Mahesh Chandra Chattopadhyay of Narail, Ram Ratan Mallik of Jairampur, etc., were other important leaders of the Indigo Revolt. So, in many cases, we found that the zamindars, that the landlords, they also supported
their cultivators, their subjects, to revolt against the indigo cultivation. কারণ জমিদাররা তারাও তো ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছিল না, জমি তাদের, কিন্তু যেহেতু তারা গভর্নমেন্টের আন্ডারে, ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে, ফলে ব্রিটিশ গভর্নমেন্ট থেকে তাদেরও যা বলা হচ্ছে সেটা তারা করতে বাধ্য হচ্ছিল। অনেক জমিদার ছিলেন। আমাদের জমিদার সম্পর্কে একটা ধারণা আছে যে তারা সবসময় খারাপ হন, না, এটা অবশ্যই নয়। তোমরা যদি কেউ কখনো বঙ্কিমচন্দ্রের বঙ্গদেশের কৃষক বা জমিদার এই অংশটা পড়ো ওনার লেখার, সেখানে দেখবে যে অনেক জমিদার ছিলেন যে তারা ভালো ছিলেন, তারা নিজেদের প্রজাদের সম্পর্কে ভাবতেন। পরবর্তীকালে আমরা নতুন এক ধরনের জমিদার সম্প্রদায়কে পাচ্ছি, যে জমিদার সম্প্রদায় তারা নিজের জমির আশেপাশে বা নিজের গ্রামে থাকতেন না, তারা কলকাতায় থেকে ব্যবসা বাণিজ্য করতেন। এটা সাধারণত হয়েছিল পার্মানেন্ট সেটেলমেন্ট এবং সানসেট লয়ের পরবর্তীকালে। বেশ কিছু নতুন জমিদার উঠে এসেছিলেন। পুরনো জমিদাররা তাদের জমি জমা তারা বেচে দিতে বাধ্য হয়েছিল, নিলামে উঠে গিয়েছিল, তারা ঠিকঠাক মতন করে ট্যাক্স দিতে পারেননি বলে। এই নতুন জমিদাররা আসবার পরে জমিদার সম্প্রদায়ের মধ্যে কিছু পরিবর্তন দেখা দিয়েছিল। তাদের ইনভলভমেন্টটা যেহেতু প্রজাদের সাথে ছিল না, কিন্তু প্রথমে যে জমিদারদের আমরা দেখি, বেশ কিছু ভালো জমিদারও ছিলেন যারা সুখে দুঃখে তাদের প্রজাদের পাশে দাঁড়াতেন। এবং এক্ষেত্রেও কিন্তু আমরা এমন কিছু জমিদারকে পাচ্ছি যারা নীল চাষ বন্ধ করবার পক্ষে ছিলেন। দে ওয়ার ইন ফেভার অফ দ্য রিভোল্ট। দে ওয়ান্টেড টু স্টপ দ্য ইন্ডিগো কাল্টিভেশন বিকজ দে কুড আন্ডারস্ট্যান্ড that it would be very harmful for the peasants as well as all the people in the village and the country, because one day it would come that there would be no kind of food crops. তাই কমার্শিয়াল ক্রপের এইভাবে ব্যবসা করাটা তারা আটকাতেও চেয়েছিলেন। এরপরে আমরা আসছি যে কিভাবে গভর্নমেন্ট তারা রিপ্রেস করেছিলেন এই যে আন্দোলন, এই যে রিভোল্ট, এটাকে তারা কিভাবে বন্ধ করার চেষ্টা করেছিলেন। গভর্নমেন্টাল রিপ্রেশন, নেক্সট পেজে, পেজ নাম্বার 52-তে। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টুক অল পসিবল মেজার্স টু সাপ্রেস দ্য ইন্ডিগো রেবেলস। ব্রিটিশ ট্রুপস ওয়ার স্টেশনড all over Bengal to prevent any such outbreak of hostility. Yet nothing could silence the rebels. However, when the production of indigo was hit hard because of the disturbances, the British government came out with a proclamation protecting the interests of the indigo cultivators. In any case, there was a significant decline in the indigo cultivation after the indigo revolt. Meanwhile, with the invention of artificial or synthetic blue dye in 1892, there was little demand for indigo blue. As a result, indigo cultivation was forced out of Bengal. Yet, the cultivation continued and the cultivators continued to be oppressed for another decade in Bihar. In 1918, at Champaran, the indigo cultivators once again broke out into rebellion against the indigo planters. The Champaran rebellion, it was under the leadership of Gandhiji. Next paragraph. Neither the Santal rebellion nor the other rebellions of the mid-19th century had the support of the educated middle class. But for the first time,
considerable interest was shown by the middle class in the rebellion of the indigo cultivators. Not only that, Harish Chandra Mukhopadhyay, Girish Chandra Basu, Shishir Kumar Ghosh, and other well-known Bengali intellectuals took up the cause of the indigo cultivators. Harish Chandra Mukherjee, who came of a middle-class family, was virtually driven to financial ruin as he offered help to the peasants. As the editor of the Hindu Patriot, Harish Chandra did not hesitate to publicize the grievances of the indigo cultivators. It's a very interesting fact that previously we had seen many rebellions. In the year 1857, we observed the Great Revolt, or the Revolt of 1857, or the Sepoy Mutiny. Before that, many tribal revolts took place in India. But the middle class section, or the intellectual section, who were educated, they did not raise their hands in favor of those revolts. তারা কখনো সেই বিদ্রোহগুলোকে সমর্থন করেনি। সিপাহী বিদ্রোহ এদের দ্বারা সমর্থিত হয়নি, সাঁওতাল বিদ্রোহ সমর্থন পায়নি, কারণ এই ইন্টেলেকচুয়াল বেঙ্গলি মিডল ক্লাস তারা সবসময় মনে করেছে যে এই যে বিদ্রোহগুলো হচ্ছে এর ফলে যদি ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে যায় তাহলে এই মিডল ক্লাস সেকশনের যে স্টেটাস, তাদের যে উন্নতি, তাদের যে রোজগার, তাদের যে সম্মান সমাজে, সেগুলো সবটাই চলে যাবে, সবটাই বন্ধ হয়ে যাবে। কিন্তু ইন্টারেস্টিংলি এইবারে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু এডুকেটেড ইন্টেলেকচুয়ালস তারা এগিয়ে আসছেন এই ইন্ডিগো রিভোল্টকে সমর্থন করে। হরিশচন্দ্র মুখোপাধ্যায় তাদের মধ্যে একজন, যিনি প্রায় সর্বশান্ত হয়ে গিয়েছিলেন এই পেজেন্টদের জন্য কাজ করতে গিয়ে। ইনি ছিলেন হিন্দু প্যাট্রিয়টের এডিটর, এবং এডিটর হিসেবে তিনি তার পেপারে, হিন্দু প্যাট্রিয়টে, নিয়মিতভাবে এই যে কৃষক যারা নীল চাষ করছেন এবং করতে চাইছেন না, বিদ্রোহ করছেন, তাদের যে ক্ষোভ, তাদের যে গ্রিভেন্সেসগুলো, সেগুলো তিনি নিয়মিতভাবে ছেপেছেন তার পেপারে। একটা নিউজ পেপারে এইগুলো বেরোনো মানে সেটা ভারতবর্ষের প্রত্যন্ত জায়গাগুলোতে পৌঁছে যাবে এবং সব মানুষ এই বিদ্রোহ সম্পর্কে জানতে পারবেন, একটা মবিলাইজেশন হবে, এটাই ছিল তার উদ্দেশ্য। শিশির কুমার ঘোষ, a petty zamindar of Jeshore in present Bangladesh, threw himself in the Indigo Rebellion and sent eye-witness accounts of popular struggles for publication in the Hindu Patriot to rouse পাবলিক ওপিনিয়ন। একটু আগে আমি বলেছি যে জমিদাররাও তারাও সমর্থন জানিয়েছিল। শিশির কুমার ঘোষ এরকমই একজন জমিদার, যিনি জেশর, যেটা এখন বাংলাদেশের মধ্যে পড়ছে, সেখানকার জমিদার ছিলেন। তিনিও কিন্তু তার চোখে দেখা যা যা অত্যাচারের ঘটনা, সেগুলো তিনি হিন্দু প্যাট্রিয়টের কাছে পাঠিয়ে দিয়েছিলেন পাবলিকেশনের জন্য। অর্থাৎ তার নিজের যে প্রজারা ছিলেন, কৃষকরা ছিলেন, সেই কৃষকদের পাশে তিনি এভাবেই দাঁড়িয়েছিলেন। এবারে আরেকজনের নাম আমরা পড়ব, খুব ইম্পর্ট্যান্ট এনার লেখা। দীনবন্ধু মিত্র, আ গভর্নমেন্ট এমপ্লয়ি, রোট আ হাইলি পপুলার ড্রামা নীল দর্পণ, in which he vividly described the oppression and injustice done to the indigo cultivators. নীল দর্পণ এটা একটা নাটক, দীনবন্ধু মিত্র, এবং দীনবন্ধু মিত্র তিনি সরকারি চাকরি করতেন, এটা
খুবই ইন্টারেস্টিং। যা সাধারণত যারা সরকারি চাকরি করতেন তারা কখনোই সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতেন না। দীনবন্ধু কিন্তু সেটা করেননি। এবং এই নীলদর্পণ যেটা অনুবাদ করা হয়েছিল ইংরেজিতে তার অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং সেটাকে পাবলিশ করেছিলেন রেভারেন্ড জেমস লং। এবং তার ফলে লংকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল। কেন তিনি ইংরেজ হয়েও তিনি পাবলিশ করলেন, ইউরোপিয়ান হয়েও তিনি কেন সেটাকে পাবলিশ করলেন, এই কারণে। তো এটা, এই নাটক যখন ইউরোপেও গিয়ে পৌঁছলো না, সেখানকার মানুষও কিন্তু আমাদের এখানকার ব্রিটিশ গভর্নমেন্টের সমালোচনা তারা করেছিল। কেমন? তো তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি যে এই নাটক কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছিল। বিভিন্ন জায়গা থেকেই সমালোচনা, ক্রিটিসিজম আগেইনস্ট দ্য ইন্ডিগো রেবেলিয়ন, সেটা সম্ভব হয়েছিল এই নাটকের হাত ধরে। Reverend Long, a Christian priest, was a great friend of the indigo cultivators. He published an English version of the drama Neel Darpan in his name, though the actual work of translation had been done by Michael Madhusudan Dutt. These are the few instances to show how the educated middle class came in support of the indigo cultivators. The Indigo Rebellion of Bengal constitutes an important chapter in the history of peasant movements in India. Whatever might be the natural of the movement, there is no denying the fact that it was in this rebellion that a close affinity was first established between the peasants and the zamindars. খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, খুব সিগনিফিক্যান্ট। জমিদার এবং কৃষক, এই দুজনের মধ্যে একটা সুসম্পর্ক, একটা ভালো রিলেশনশিপ, একটা অ্যাফিনিটি, কাছাকাছি আসবার যে সম্পর্কটা, এইটা আমরা কিন্তু এই রিভোল্টের ফলে দেখতে পাচ্ছি। দ্যাট ইজ ইন্টারেস্টিং। জমিদাররা যেন কৃষকদের পাশে পরিবারের একজন হেড হিসেবে তারা দাঁড়িয়েছিলেন, যেরকম বাবা মা সন্তানদের জন্য দাঁড়ায় পাশে এসে, ঠিক তেমনভাবে তারাও যেন প্রজাদের জন্য দাঁড়িয়েছিলেন। এখানে তাদের যে আমি জমিদার, এই যে একটা কনসেপ্ট, এটাকে সরিয়ে দিয়েই তারা প্রজাদের সাথে দাঁড়িয়েছিলেন। কারণ তারা জানতেন যে এই প্রজাগুলোকে টিকিয়ে রাখতে হবে, এটা আমারই প্রজা, এবং এদেরকে টিকিয়ে রাখতে পারলেই আমি টিকে থাকতে পারবো। আর ইংরেজদের যে অত্যাচার, আজকে যদি আমি সেটাকে মেনে নিই, তাহলে পরবর্তী দিনেও আমাকে সেগুলো আরও বেশি করে মানতে হবে। Another important feature of the movement was that instead of lodging a silent protest, the indigo cultivators had unitedly built up a mass movement. তাহলে প্রথম ফিচারটা আমরা দেখছি, এটা তোমরা একটু পয়েন্ট আউট করে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য সুবিধা হবে, লিখতেও সুবিধা হবে। যে যদি আমাকে দেওয়া হয় লিখতে যে ফিচার্স অফ দ্য ইন্ডিগো রিভোল্ট, আমি কীভাবে পয়েন্টিং করব, প্রথম হচ্ছে অ্যাফিনিটি বিটুইন বা গ্রোয়িং অ্যাফিনিটি বিটুইন দ্য জমিনদার্স, ল্যান্ডলর্ডস অ্যান্ড দ্য পেজেন্টস। সেকেন্ড যেটা আমরা দেখছি ফিচার, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্রোটেস্ট নয়, বরং একটা মাস মুভমেন্ট, ইউনাইটেড মুভমেন্ট। Indeed, the indigo cultivators of Barasat in West Bengal
took a vow unitedly that not to show indigo anymore, not to show SOW, that means লাগানো চাষ করা আর কি, not to show indigo anymore. The spirit of passive resistance expressed in the Indigo Rebellion may be said to be the forerunner of the non-cooperation movement started by Mahatma Gandhi later. এই যে আমরা চাষ করব না, তুমি যতই বলো না কেন আমরা চাষ করব না, ইটস আ কাইন্ড অফ নন কোঅপারেশন। পরবর্তীকালে গান্ধীজি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনিও একটা নন কোঅপারেশন মুভমেন্ট কল করেছিলেন। এই নন কোঅপারেশন মুভমেন্টের ফোররানার হিসেবে কিন্তু আমরা এই ইন্ডিগো রিভোল্টটাকে রাখতেই পারি। এখানেও কিন্তু একটা নন কোঅপারেশন আমরা দেখতে পাচ্ছি, স্পন্টেনিয়াস নন কোঅপারেশন। জোর করে না, ওরা ভিতর থেকে তাদের উঠে আসছে যে তোমরা বলবে কিন্তু আমরা এটা করব না, জোর করে আমাদের দিয়ে কিছু করাতে পারবে না। Still, another aspect of the rebellion of the indigo cultivators was the support lent by the middle class people to the oppressed peasantry of Bengal. The indigo rebellion made the people of India conscious about their unity against the colonial British rulers. So, features gulo ki pelam? Number one, the growing affinity between zamindars and the peasants, then united movement, then non-cooperation, and then the Indigo Rebellion made the people of India conscious about the unity against the colonial British rule. এটা তাদেরকে, এই রিভোল্ট তাদেরকে শিক্ষা দিয়েছিল যে কি একত্রিতভাবেই যদি আমরা লড়াই করি তবেই কিন্তু আমরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে পারবো। আর আরেকটা ফিচার, সেটা হচ্ছে সাপোর্ট অফ দ্য মিডল ক্লাস সেকশন। এরপরে আমরা একটা কেস স্টাডি দেখব পাবনার পেজেন্ট রিভোল্টের ক্ষেত্রে, এবং তারপরেই আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। পেজেন্টস রিভোল্ট ইন পাবনা। Peasants' revolt in Pabna, presently in Bangladesh, is an ideal example of how the question of rent, khajna, created bitter relationship between the zamindars and the ryots. The Tenancy Act of 1859 was put into force to safeguard the interest of rich peasants and the landed peasants or the joddar. It was expected that the two classes of people would act as precursor to the development of agriculture. In reality, however, this did not happen. তো কি হচ্ছে, বলছে যে পাবনার যে এই পেজেন্ট রিভোল্ট, এই পাবনার পেজেন্ট রিভোল্টটা এটা একটা পারফেক্ট এক্সাম্পল against the question about the question against the tax or revenue or khajna. কেন দেব? Tenancy Act of 1859 was put into force that to safeguard the interest of rich peasants and the landed peasantry or joddar. 1859 যে টেনান্সি অ্যাক্ট সামনে আনা হয়েছিল, সেটা আনা হয়েছিল মূলত যারা ধনী কৃষক বা যাদের জমি জমা রয়েছে প্রচুর পরিমাণে তাদের সেফগার্ড দেওয়ার জন্য। ইট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট দ্য টু ক্লাসেস অফ পিপল উড অ্যাক্ট অ্যাজ প্রিকারসর টু দ্য ডেভেলপমেন্ট অফ এগ্রিকালচার। যারা চাষ করবে এবং যারা চাষ করাবে এরা দুজনেই একটা ইন্টারেস্ট পাবে এই টেনান্সি অ্যাক্টের মধ্যে দিয়ে, যাতে তারা চাষবাসটা করানোর প্রতি তাদের একটা ইন্টারেস্ট থাকবে এবং সেখানে একটা গ্রো আপ হবে। ইন রিয়ালিটি হাউএভার দিস ডিড নট হ্যাপেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে তা হলো না। দ্য জমিনদার্স ডিড নেভার ফলো
the provisions of the Act. While the Tenancy Act did not allow occupancy right to the peasantry, to the peasants, allowed the zamindars to enhance rent at their sweet will. একদিকে এই টেনান্সি অ্যাক্ট একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে তারা জমিদারদের এই ক্ষমতাটা কেড়ে নিচ্ছে যে তার প্রজাদের যারা চাষ করছে যারা জমিদারের জমিতে চাষ করছে তাদেরকে যখন তখন জমি থেকে সরাতে পারবে না, এটাও যেরকম হচ্ছে ঠিক তেমনই আবার কিন্তু জমিদারদের একেবারে খোলাখুলি একটা অধিকার দিয়ে দিচ্ছে যে তারা যত খুশি ট্যাক্স তারা নিতে পারবে at their sweet will. Official records show that enhancement of rent proceeded after 1859. The peasants were forced to pay increased rent, failing which they were evicted. In such a condition, the discontent of the peasants found expression in locally organizing resistance to the zamindars. The resistance finally took the shape of a revolt in 1873 when an agrarian league was formed at Esafshahi in the Pabna district of present Bangladesh. All evidences show that the revolt was due to enhancement of rent by the zamindars. The characteristic features of the revolt was that the Muslim peasants of Pabna fought hand in hand with the Hindus. এটা একটা ভালো দিক, হিন্দু মুসলমান আলাদা করে নয়। জমিদাররা যখন নিজেদের ইচ্ছা খুশি মতন ট্যাক্স নিতে আরম্ভ করলেন, কারণ ওই আইনে সেই অধিকারটা তারা পেয়ে গিয়েছিলেন, তখন কিন্তু হিন্দু মুসলমান সমস্ত পেজেন্টসরা একসাথে তারা রিফিউজ করলেন, তারা বললেন যে আমরা ট্যাক্স দেবো না। The revolt took the form of a rent strikes as the peasants refused to pay rent to the zamindars. Leaders of the movement came from the rich peasants, Joddar, village headmen and others. Ishan Chandra Roy, a small talukdar or the landed magnate and a trader called Bidrohi Raja by the rebel peasants, was an important leader. He, with his assistant Shambhunath Pal, moved from village to village organizing the league. Khudi Molla, a Muslim Joddar, also organized the peasants against the zamindar. As the Act of 1859 had failed to ensure security of the Rayat mane peasants, riots, the Bengal Tenancy Act was passed in 1885. The Act sought to protect the interests of the riots. তাহলে একটা জিনিস আমাদের কাছে পরিষ্কার যে এই ইন্ডিগো রিভোল্ট কিন্তু একটা অর্গানাইজড রিভোল্টের রাস্তা আমাদের সামনে তুলে ধরেছিল। তারা এটা বুঝতে পেরেছিল, সমস্ত জমিদার থেকে শুরু করে সাধারণ কৃষক প্রত্যেকেই এটা বুঝতে পেরেছিলেন যে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে ইউনাইটেডলি তারা কিন্তু এই লড়াইটা যদি লড়তে পারেন তবেই সাকসেস আসবে। ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে প্রোটেস্ট করা বা প্রোটেস্ট না করা, এতে ব্রিটিশ সরকারের কিচ্ছু যাবে আসবে না। আর এই যে ঐক্যবদ্ধতা, এই যে ইউনাইটেড, যেটার একটা ল্যাক আমরা 1857 রিভোল্টে দেখতে পেরেছি। 1857 রিভোল্ট ফেলিওর হওয়ার পিছনে কিন্তু এই ইউনিটির একটা অভাব ছিল।
পেজেন্ট রিভোল্ট, এই ইন্ডিগো রিভোল্ট, এটা সাকসেস হয়েছিল, যদিও এটা সাকসেস হওয়ার পিছনে একটা বড় কারণ ছিল আর্টিফিশিয়াল ব্লু ডাই সেটা আবিষ্কার হয়ে যাওয়া, ফলে ইন্ডিগো কাল্টিভেশন এমনিতেই কমে আসছিল। কিন্তু তার পাশাপাশি আমরা কিন্তু গোটা বাংলা জুড়ে একটা ঐক্যবদ্ধ আন্দোলন আমরা দেখতে পাচ্ছি, একটা ইউনাইটেড মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য কি টু দ্য সাকসেস অফ দিস রিভোল্ট। তো মোটামুটি এই হলো চ্যাপ্টার ইন্ডিগো রিভোল্টের। তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো বটেই। এখন এবার আমাকে একটু বলো যে তোমাদের যদি কোনো ডাউটস থাকে, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা এবার এক এক করে জিজ্ঞেস করো, আমি সেটা বলে দিচ্ছি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, ডিটেলটা আমি আলোচনা করে দিলাম, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল, এই পার্টটাও। তো তোমাদের কারোর কি কিছু জানার আছে? যদি জানার থাকে তাহলে আমি ডিসকাস করে দিচ্ছি, বলো। এনিওয়ান? ইজ ইট? বলো বলো। স্যার বলছি ইন্ডিগো রিভোল্ট তো মানে যেটা হয়েছিল এটা তো সাকসেসফুল ছিল। হ্যাঁ, সাকসেসফুল ছিল, তবে সেটা সাকসেসফুল। তাহলে যে হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, তো ওই যে যারা পিজেন্টরা এটা করেছিল এই রিভোল্টটা, তো ওদের জন্য তো সাকসেসফুল ছিল, তো যারা ইন্ডিগো আগে প্ল্যান্টেশন করতো তারপরে তাহলে ওই পিজেন্টদের কি হলো? না না, সেই পেজেন্টসরা তো চাইছিল না যে সেই ইন্ডিগোর চাষটা তারা করুক। দুটো টার্মকে তোমাকে মাথায় রাখতে হবে, প্ল্যান্টার্স আর কাল্টিভেটার্স। প্ল্যান্টার্স ওয়্যার ইউরোপিয়ান, দে মুভড অ্যাওয়ে, দে ওয়্যার ফোর্সড টু গিভ আপ, ঠিক আছে? কিন্তু যারা কাল্টিভেটার্স ছিল, দে বিকেম সাকসেসফুল। তারা এবার তাদের জমিতে অন্যান্য চাষবাস যেরকম তারা আগে করতো সেরকম চাষবাস তারা করা শুরু করবে। আচ্ছা, বুঝেছো? হ্যাঁ স্যার। প্ল্যান্টার্স আর কাল্টিভেটার্স, এই দুটো টার্মকে মাথায় রাখবে। দুটো অনেকেই গুলিয়ে ফেলে, অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি টিচাররা যে স্টুডেন্টরা এই জায়গাটা গণ্ডগোল করে ফেলে। প্ল্যান্টার্স যারা কাজটা করাচ্ছে ইউরোপিয়ান, তারা প্রফিটটা নিয়ে যাচ্ছে, তারা বিক্রি বাটা করছে সেগুলো বিদেশে। আর কাল্টিভেটার্স হচ্ছে ইন্ডিয়ান কাল্টিভেটার্স। আর 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 কারোর কোনো প্রশ্ন? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো। নেক্সট ডে উই উইল স্টার্ট আ নিউ চ্যাপ্টার। ওকে, ওকে স্যার। থ্যাংক ইউ।